সবাই দেখছেন তাই তো? আচ্ছা, কালকে খেলা থেকে শিক্ষণীয় দুই একটা বিষয় আমাকে কেউ একটু শেয়ার করবেন। কালকে খেলা থেকে কে শিখছেন, কি শিখছেন? কেউ কি পার্টিসিপেট করবেন একটু? জি, আপনার নাম বলে কাইন্ডলি দাঁড়ান, দাঁড়িয়ে কথা বলেন, সবার সাথে শেয়ার করেন। কালকে খেলা থেকে শিক্ষা পাইছি হচ্ছে টিম ওয়ার্ক ছাড়া কোনোভাবে কোনো দলকে জয়ী করা যায় না। ওকে, এবং কালকে আমাদের ভিতরে খেলাতে আমরা দেখছি মেসি শুধু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান প্লেয়ার, বাট সে একা পারফরমেন্স করে তার দলকে জেতাতে পারে। তো আমরা কালকে খেলা থেকে এটাই শিখছি, টিম ওয়ার্ক ছাড়া কোনো কিছু করা পসিবল না। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু হাততালি দিই, মানে কেউ কিছু বললে হাততালি দিয়ে এনকারেজ করতে হয় আর কি। হ্যাঁ, তো উনি টিম ওয়ার্কের কথা বললেন আর কি। আচ্ছা, আর্জেন্টিনার ফ্যান কে কে ছিলেন? একটু হাত তোলেন তো। মানে বাকিরা কি ফ্রান্সের ছিলেন? বাকিরা তো ফ্রান্সের ছিলেন না, ব্রাজিল ছিলেন। আচ্ছা, তো আপনারা অনেক আগে থেকেই মানে হাইবারনেশনে চলে গেছেন, হু এভার উইন্স, যে জিত ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো গতকালকে তো আর্জেন্টিনা হেরে যাওয়াতে যারা আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন তাদের মন খারাপ হয়েছে। তো এরকম মন খারাপ হয়েছে শেয়ার করতে চান আর কেউ আছেন কি? আর কেউ আছেন যে কালকে এই খেলা থেকে কিছু একটা শিখেছেন, কিছু একটা মনে হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ ওয়াহিদুল পোলা, আইএফএসটি। গতকালকে আসলে স্যার আর্জেন্টিনা খেলা থেকে যা বোঝা গেছে বা যা শিক্ষণীয় ছিল, যেমন আমাদের বড় ভাই বলছে যে টিম ওয়ার্ক। আমাদের আরেকটা বিষয় হচ্ছে সঠিক পরিকল্পনা। আসলে সঠিক পরিকল্পনা না থাকলে, সঠিক সামনের দিকে নাগানোর যে চিন্তাধারাটা ওটা না থাকলে, আমরা আর্জেন্টিনা খেলা থেকে যা বললাম তাদের সঠিক কোনো পরিকল্পনা ছিল না গতকালকে। খুবই বাজে গেছে তাদের পাসিং বা তাদের সাথে যে সম্পর্কটা, টিম ওয়ার্কের যে সম্পর্কটা, এটা তেমন দেখা যায়নি কালকে। তো সে শিখতে পারলাম যে আমরা যে আসলে টিম ওয়ার্কটা ভালো থাকতে হবে, দেন পরিকল্পনাটা সঠিক থাকতে হবে। আদারওয়াইজ স্যার আসলে সামনে এগিয়ে যাওয়া পসিবল। ওকে, গ্রেট গ্রেট। তো আমরা আজকে আসলে একটা ট্রেনিং এর মধ্যে আছি। তো প্রথমে বলে দিয়েছে যে গ্লোবাল মাস্টার ট্রেনার, হার্ভার্ডে পড়াশোনা করছে, আমেরিকা থেকে আসা, তো অনেক জ্ঞান গর্ব কথা হবে। তো ওনারা ওইটার সাথে একটু যোগ করলেন টিম ওয়ার্ক, জীবনের উদ্দেশ্য থাকতে হবে, আগাই যেতে হবে। কিন্তু আমার লার্নিংটা একটু ভিন্ন আর কি। আমার লার্নিংটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের লাইফে দুইটা দিক আছে। একটাকে আমরা বলি এরিয়া অফ কনসার্ন, আর একটা হচ্ছে এরিয়া অফ ইনফ্লুয়েন্স। সো একটু কঠিন শোনাচ্ছে। এরিয়া অফ কনসার্ন মানে হচ্ছে আপনি দেখবেন আপনার জীবনে অনেক কিছু ঘটতেছে যেটা আসলে আপনার হাতে নাই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি ভালোভাবেই ড্রাইভ করতেছেন, আর একজন নাইসা দিছে উঠায়া, এটা তো আপনার হাতে ছিল না, ছিল এই হঠাৎ করে বন্যা চলে আসছে, এটা কি আপনার হাতে কিছু আছে বন্যা থামানোর? এই নাই তো। তো এরকম আমাদের জীবনের কিছু জিনিস আছে যেটার উপরে আসলে আমাদের হাত নাই, এটা এক্সটার্নালি ঘটে, ওইটাকে বলে এরিয়া অফ কনসার্ন। আর একটা হচ্ছে এরিয়া অফ ইনফ্লুয়েন্স, যেটাতে আমার ইনফ্লুয়েন্স আছে, আমি কিছু করতে পারি। যেমন ধরেন এই আপনি অফিসে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হইলেন, বৃষ্টি নামা শুরু হলো, আর বৃষ্টি কি আপনি থামাইতে পারবেন? সো ওইটা হচ্ছে আপনার এরিয়া অফ কনসার্ন, আপনার কিছু করার নাই। তো এরিয়া অফ ইনফ্লুয়েন্সটা কি? এরিয়া অফ ইনফ্লুয়েন্স হচ্ছে
যে আপনি একটা ছাতা নিয়ে অথবা এমন একটা কিছুতে করে আসলেন যেটাতে হুড আছে, আপনি ভিজলেন না, সময় মতো পৌঁছাতে পারলেন। তো এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করার মতো যেই আমাদের লাইফে যেই পার্টগুলি আছে। তো যারা সফল ব্যক্তি তারা সবসময় এই এরিয়া অফ ইনফ্লুয়েন্সে বেশি ফোকাস করে, যে আমার কি করণীয় হচ্ছে এখানে, আমি কি করতে পারি। এখন গতকালকে আর্জেন্টিনা কিভাবে খেলছে, ওইখানে কি আপনার কোনো ভূমিকা রাখার কিছু ছিল? এইখান থেকে তো আপনি টিভির মধ্য দিয়ে নির্দেশনা দিতে পারতেছিলেন না যে এইভাবে গোল না দিয়ে ওইভাবে দাও, ওইভাবে। আপনি দর্শক ছিলেন, কিন্তু আপনার কিন্তু মন খারাপ হয়েছে না? তো এখন আমরা এই যেটা করতে পারবো না ওইটা নিয়ে চিন্তা করে লাভ নাই। হাইরা গেছে, আমাদের ঘুম নষ্ট হয়েছে, মন খারাপ হয়েছে। এখন আমরা ট্রেনিং করব, কিন্তু আমাদের সবার চোখে হচ্ছে ঘুম। সেই ঘুম তাড়ানোর ক্ষেত্রে আমরা একটু ইনফ্লুয়েন্স করতে পারি। তা আমরা প্রথমে সেই ইনফ্লুয়েন্সটা করে তারপর লার্নিংয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, যারা একটু মেয়েরা আছেন তারা একটু যেইখানে যার যা কিছু আছে থাকুক, অল্প কিছুক্ষণের জন্য আপনারা একটু এক সাইডে চলে আসেন কাইন্ডলি। সিটগুলি একটু পরিবর্তন করেন, ছেলেরা একটা দিকে চলে যান বা পেছনের দিকে চলে যান, মেয়েরা সামনে একটু চলে আসেন। আপনি থাকেন, কোনো অসুবিধা নেই। এইদিকে মেয়েরা নেই, ওইদিকে আরেকজন মেয়ে আছে, আপনারা একটু সামনে চলে আসেন। আর যেই সারিতে মেয়েদের সারিটা শেষ হবে তারপরে চেয়ারটা ফাঁকা রেখে তারপর ছেলেরা বসে। ব্যাগগুলি থাকলেও থাকতে পারতো, আপনারা কিছুক্ষণ পরে আবার চলে আসতে পারতেন। আচ্ছা, এবার সবাই আপনারা একটু দাঁড়ান। রাজীব ভাই একটু আমাকে হেল্প করেন, আসেন। আমরা সবাই একটু দাঁড়াই। সো আমি এখন এই যে ওনার সাথে যা যা করব আপনারা ঠিক তা করবেন, কিন্তু এই যে মেয়েদের পেছনে যেই ছেলেরা, আপনারা মেয়েদেরকে মানে আমরা কিছু এক্সারসাইজ করব, আপনাদের ওনাদের সাথে সেটা দরকার নাই। আপনারা সামনে যারা আছেন ফ্রন্টে, আপনারা চুপচাপ থাকবেন। পেছনে যারা আছেন আপনাদের কিছু কাজ আছে। আবার আমরা যখন রিপিট করব তখন আবার পেছনে যারা আছে তাদের তেমন কোনো কাজ থাকবে না। আমরা একটু হাতটা এরকম করি, ওকে? যারা সামনে আছেন মেয়েদের পেছনে, আপনাদের দরকার নাই। ওকে, রাজীব ভাই একটু সামনে আসেন। আচ্ছা, ছোটবেলায় যে আমরা ওপেন টে বাইস্কোপ খেলতাম না, এরকম একজন আরেকজনের কাঁধে একটু হাত রাখেন, একটু আগান, আপনারা একটু পেছান যাতে করে একজন আরেকজনকে ধরতে পারেন। ধরেছেন? ধরা যাচ্ছে? একটু পেছনে যান, হ্যাঁ, যাতে করে একজন আরেকজনকে ধরতে পারেন একটু। আচ্ছা, ওকে, ধরছেন না? এবার একটু সুন্দর করে এভাবে বানান, হ্যাঁ, এভাবে সুন্দর করে একটু ঘাড়টা দেন, হ্যাঁ, দেন ভালো করে বানান। দিচ্ছেন? হচ্ছে না তো, ঠিক মতো হচ্ছে না তো, হ্যাঁ। এবার এই যে কোরবানির সময় গরুর মাংস চাপাতি দিয়ে কাটতে দেখছেন না, চাপাইতে, ওইরকম করেন, চাপাতি দিয়ে কাটেন এরকম, হ্যাঁ। কই করেন? হচ্ছে না তো, কাজ করছেন না তো, করেন, হ্যাঁ, করেন, হ্যাঁ। আচ্ছা, ওকে, এখন পেছনে যারা আছে তো মনে করছে সামনের জন্য তো আমি দিতেছি, এবার একটু ঘোরেন, হ্যাঁ, ঘোরেন, হ্যাঁ, শুরু, হ্যাঁ।
আরে বানাইতেই পারে না, জোরে জোরে একেবারে, মানে একসাথে ক্লাস করছেন না, এতদিনে একটু ছিল না। না এনার্জি নাই, এনার্জি নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আবার ঘুরে যান, ঘুরে যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ হয় নাই তো, এটা ঠিক মতো করতে পারেন নাই তো। আচ্ছা, এবার সবাই এরকম করেন। হ্যাঁ, এখন আমরা হচ্ছে সবাই দৈত্য। হ্যাঁ, হাত হাত উঁচা করতে পারে না, করছেন? আমরা কি এবার দৈত্যর মতো করে হাসেন, এই যে এরকম হাসেন। আরে বুঝলাম, কে কে দৈত্য? আরে দাঁত শব্দ হবে তো, দৈত্য কি তেমনি আসে? জোরে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সবার জন্য একটা করতালি। আচ্ছা, একটু গেছে, একটু ঘুম গেছে। ওকে, সো আমরা কি এই দুইটা জিনিস একটু বুঝছি? সো আমাদের লাইফে, ক্যারিয়ারে যখন আমরা আগাবো, অনেক কিছু থাকবে যেগুলি আপনার ইনফ্লুয়েন্সের বাইরে থাকবে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার ক্যারিয়ারে কখনো ভালো একজন বস পান, তাহলে আপনি মনে করবেন আপনি ভাগ্যবান। আমি বাংলাদেশি কনটেক্সটে বলতেছি। যদি দেখেন সে সাপোর্টিভ, আপনাকে এম্পাওয়ার করছে, আপনার সুবিধা অসুবিধা দেখতেছে, এইগুলি আপনি জেনারেলি অ্যাকসেপ্টেড। মনে করেন না যে আমি চাকরি শুরু করব, ক্যারিয়ারে এই আমার একজন বস থাকবে, সে আমারে প্রতি 6 মাস পর পর প্রমোশন দিয়ে আমারে উপরে উঠাই দিবে। না, অনেক লিমিটেশন, অনেক কিছু আপনার ব্যক্তিগত জীবনে, আপনার প্রাতিষ্ঠানিক জীবনে থাকবে। যে কোনো প্রবলেমকে আপনি এই দুইটা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করবেন। একটা হচ্ছে যে এটা কি আমার হাতে কিছু করার আছে? যদি না থাকে, এক্সটার্নাল এমন কোনো ফ্যাক্টর হয়, তাহলে ওইটা নিয়ে চিন্তা করবেন না, কারণ তখন ওইটা হবে দুশ্চিন্তা। কারণ ওইটা তো আপনার হাতে নাই, আপনি সমাধান করতে পারতেছেন না, ওইটা নিয়ে চিন্তা করলে কি হবে? দুশ্চিন্তা হবে। আপনি চিন্তা করবেন যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমি কি করতে পারি, ওইটা নিয়ে চিন্তা করবেন। তখন ওইটা হবে ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি কোনো একটা প্রবলেম সলভ করার জন্য চিন্তা করছেন। এখন আসি, এই যে আপনারা কেউ কেউ আজকে সার্টিফিকেট পেলেন। স্পাইডারম্যান মুভি দেখছেন কে কে? আচ্ছা, তো এখানে খুব বিখ্যাত একটা উক্তি ছিল যে স্পাইডারম্যান যখন এই যে স্পাইডারের পাওয়ারটা পায়, তখন তার চাচা বলছিল বা বাবা যে উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি। তো আজকে যে সার্টিফিকেটটা পেয়ে গেলেন, আপনারে একটা পিচ অফ পেপার ধরাই দিল এবং বলল যে আপনি এই বিষয়ের উপরে এত ঘন্টা ব্যাপী সরকারি একটা সার্টিফিকেট পেয়েছেন। সো এইটা হচ্ছে স্টার্টিং। সো যারা আপনারা জব করছেন তাদের জন্য ক্যারিয়ার জার্নিটা এক। আর যারা অনেকেই আছেন এখনও বোধহয় প্রশিক্ষণ নিচ্ছেন, জব করছেন না এখনো, তো আপনাদের জার্নিটা আর এক রকম। একটা বই আছে, খুব বিখ্যাত বই, হোয়াট গট ইউ হিয়ার ওন্ট টেক ইউ দেয়ার। মানে হচ্ছে, কেউ বলতে পারবেন
এটা বাংলা কি হবে? হোয়াট গট ইউ হিয়ার ওন্ট টেক ইউ দেয়ার। হ্যাঁ, না না, হোয়াট গট ইউ হিয়ার ওন্ট টেক ইউ দেয়ার। আচ্ছা, একটু ভাবার্থ কথা আর কি। মানে হচ্ছে ধরেন আপনি একটা চাকরি পেয়ে গেছেন, সো যা কিছু দিয়ে আপনি চাকরিটা পেয়েছেন ওইটা দিয়ে কিন্তু আপনি আবার ম্যানেজার হইতে পারবেন না। সো হোয়াট গট ইউ হিয়ার ওন্ট টেক ইউ দেয়ার, তার মানে আপনার এখন আলাদা আরো অনেক কিছু লাগবে। আবার আপনারা যারা এখনো কাজ শুরু করেন নাই, আপনাদের জন্য আবার ওই যে ওনাদেরকে হোয়াট গট ইউ হিয়ার ওইটা আবার প্রথমে লাগবে। সো আমি যেহেতু বাংলাদেশের কর্পোরেটে অনেক বছর চাকরি করেছি, অনেক বড় বড় দেশীয় কোম্পানি মাল্টি ন্যাশনালের HR এর হেড ছিলাম, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ছিলাম। সো আমরা একজন মানুষকে দুই ভাগে ভাগ করতাম। হ্যাঁ, একটা হচ্ছে আমরা বলতাম রক স্টার। রক স্টার নাম শুনছেন? আর একটা হচ্ছে সুপারস্টার। রক স্টার কে? একজন বললেন। সাধারণত রক স্টার কাকে বলে? যারা সিঙ্গার, যারা পপুলার সিঙ্গার, তাদেরকে রক স্টার বলে। কিন্তু এই কর্পোরেটে এটা হচ্ছে আপনারা অ্যামাজনের নাম শুনছেন? অ্যামাজন, বিদেশে যে অ্যামাজন একটা বিরাট কোম্পানি। সো অ্যামাজনে এমপ্লয়ীদেরকে এই দুইটা ভাগে ভাগ করে। এক গ্রুপকে বলে রক স্টার, আর এক গ্রুপকে বলে সুপারস্টার। রক স্টার কারা? ধরেন এইখানে আজকে আমাকে একজন বলবেন, কেউ একজন, যে আপনি কোন একটা ডিপার্টমেন্টে কাজ করছেন এবং ওইটার উপরেই সার্টিফিকেট নিয়েছেন, এরকম এখানে জব করছেন কে? জব হোল্ডার কেউ নাই? আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে জব করছেন? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আপনি যে সার্টিফিকেটটা নিয়েছেন ওইটা কিসের উপরে? আচ্ছা, লিন 6, সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে এবং লিন ম্যানুফ্যাকচারিং এর উপরে। আচ্ছা, সো উনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা সার্টিফিকেট নিয়েছেন, এইটার উপরে দক্ষতা অর্জন করছেন। উনি একটা চাকরি প্রত্যাশা করা যায় পেয়ে যাবেন, কারো যদি একটা দক্ষতা থাকে এবং সেই বিষয়ে তার সার্টিফিকেশন থাকে, তাহলে সে একটা চাকরি পেয়ে যায়। এইটা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে কারো ওই ব্যাপারে সার্টিফিকেশন আছে এবং সেই ব্যাপারটাতে দক্ষ, তার কখনো চাকরির অভাব হয় না, সে কোথাও না কোথাও একটা চাকরি পেয়ে যায়। এখন সে ওই চাকরিতে 3 বছর কাজ করলো, 5 বছর কাজ করলো, শুরু করলো হয়তো বা আমি জানি না, গার্মেন্টসের ক্ষেত্রে ধরেন জুনিয়র অফিসার থেকে, তারপর অফিসার হইলো, সিনিয়র অফিসার হইলো, এক্সিকিউটিভ হইলো, কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই আছে এবং সে যেই কাজটা করছে ওইটাতে এত ভালো হয়েছে যে কারো কোনো প্রবলেম হইলে ওনার কাছে যায়, অথবা নতুন কেউ আসলে কোম্পানি তাকে বলে যে ওরে একটু ট্রেনিং দাও। কিন্তু এই লোকটাকে ম্যানেজার বানানো যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হয়তোবা তার কমিউনিকেশন স্কিলটা ভালো না, সে হয়তোবা টিম চালানোর মতো ক্যাপাবিলিটি তার গ্রো করে নাই, সে হয়তোবা তাকে যতটুকু কাজ করতে বলা হয় অতটুকুই করে। সে যে একটা উদ্যোগ নিবে, যেরকম এই যে লিন ম্যানুফ্যাকচারিং এর কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে সে কোনো একটা ওয়েস্ট, কোনো একটা কস্ট সে সেভ করলো নিজে উদ্যোগী হয়ে,
কিন্তু সে কখনো এই ধরনের কোনো কিছু করে না। তারা যেই কাজটা করতে বলা হয় ওইটাই সুন্দরভাবে সে করে। এই লোকটার কোনোদিন চাকরি যাবে না, কিন্তু এই লোকটা জীবনে কোনোদিন উন্নতি করবে না, সে ডিপার্টমেন্ট হেড হবে না। সো এই যে যে লোকটা একটা কাজ যতটুকু তাকে বলে অতটুকুই করে এবং সুন্দরভাবে করে, ভালো মতো না করলে তো চাকরি থাকবে না, সুন্দরভাবে করে এবং বছরের পর বছর সে করেই যাচ্ছে, বছরের পর বছর তার একটা ইনক্রিমেন্ট হচ্ছে, 5 বছর হয়ে গেছে, দেখতেছে যে আচ্ছা একই পদে আছে, একটা প্রমোশন দাও, মানে একটু তাকে এনকারেজ করার জন্য। কিন্তু ম্যানেজমেন্ট দেখতেছে যে সে তার কাজের বাইরে আর কিছু শিখছে না, অন্য কোনো বিষয়ে আর দক্ষতা অর্জন করছে না, সে নিজে থেকে নতুন কোনো উদ্যোগ নিচ্ছে না, তখন কিন্তু তাকে আর লিডার বানানো সম্ভব হয় না। সে হয়ে যায় এই যে রকস্টার। রকস্টার মানে হচ্ছে একটা কাজে সে পাথরের মতো সলিড, এই কাজটা সে এত ভালোভাবে পারে, কিন্তু অন্য কোয়ালিটি, লিডারশিপ কোয়ালিটি, সফট স্কিল, কমিউনিকেশন, সুপারভাইজরি স্কিল, এই সফট স্কিলগুলি তার ভিতরে নাই, তখন তাকে আমরা বলি রকস্টার। আপনারা যারা ক্যারিয়ার এখনো শুরু করেন নাই, ট্রেনিং করতেছেন, এই ট্রেনিং চলাকালীন আপনার যেই বিষয়ে আপনি ট্রেনিংটা করছেন এই বিষয়টাতে আপনাকে রক সলিড হইতে হবে চাকরি পাইতে হলে। বাংলাদেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি, অনেক মানুষ, সেই অনুপাতে এমপ্লয়মেন্ট কম, সেই অনুপাতে প্রতিষ্ঠান কম। সো আপনাকে একটু হইলেও বাকিদের থেকে বেশি দক্ষ, একটা বেশি সার্টিফিকেট, একটু বেশি স্কিলড আপনাকে হইতে হবে, না হলে আপনি বাকিদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। সো আপনি যেই বিষয়টায় এনরোল হয়েছেন ট্রেনিংয়ে, আপনাকে ওই যে যেটা বললো যে প্রতিটা ক্লাস আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এবং সবচেয়ে ভালো উপায় কি শেখার জানেন? ধরেন আপনার কালকে কি ক্লাস আছে, আজকে যদি আপনি সেই বিষয়ে একটু পড়াশোনা করে আসেন। পড়াশোনা করতে কি এখন মাস্টারের কাছে যাওয়া লাগে? এইখানে কার অ্যান্ড্রয়েড ফোন নাই? এমন কেউ আছে? সবার আছে না? সো ধরেন আপনি দৈনিক রিলস দেখেন হচ্ছে 2 ঘন্টা, ওই 2 ঘন্টার 20%, কয় মিনিট? 20 মিনিটস আপনি ওই বিষয়টা সম্পর্কে বাসায় একটু দেখে আসেন। তাহলে কি হবে, আপনি যখন আগে থেকে ওই বিষয়টা সম্পর্কে একটু জানবেন, আপনার মনে কিছু কোয়েশ্চেন তৈরি হবে যে এটার আনসার হয়তো বা আপনাকে অনেক খুঁজে বের করতে হবে। সেই প্রশ্নটা আপনি তখন এসে আপনার টিচারকে করতে পারবেন। এবং এইখানে দেখবেন যে আপনি যেই বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন ওই ডিপার্টমেন্টটা এই প্রতিষ্ঠানে আছে, আছে না? আপনি যদি কি বলে আই পড়ে থাকেন, এখানে আই আছে না? কোয়ালিটি কন্ট্রোল যদি পড়ে থাকেন, এখানে কোয়ালিটি কন্ট্রোল আছে না? একজন আইদার মেন্টর, ধরেন আপনার সিনিয়র, যদি সুযোগ পান তাহলে ওনার সাথে একটু সখ্যতা গড়ে তোলেন, ওনার কাছ থেকে জানেন বিষয়গুলি আসলে বাস্তবে কিভাবে হয়। আপনারা এখানে যারা আছে কাজ করছে, কেবল নতুন ঢুকছে, এরকম একজনের সাথে একটু খাতির করেন যে আচ্ছা ডিপার্টমেন্টে সকালে যে তোমরা যাও, যে কি করো, কি করতে হয়, কি কাজ। আমি যখন এই এইচআরে আসি, আমি এইচআরে ছিলাম না, আমার ব্যাচেলর ছিল হচ্ছে ফাইন্যান্সে। হ্যাঁ, আমি চাকরি শুরু করলাম, শুরু করে দেখি কম্পিউটারে বসে হিসাব নিসাব করতে আমার ভাল লাগে না। আমার মানুষের সাথে কাজ করতে ভাল লাগে, মানুষকে ইন্সপায়ার করতে ভাল লাগে।
আমার এই বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে বেড়াতে ভাল লাগে, ওই এক কম্পিউটারে একই ডেস্কে বৈশা বৈশা বিল চেক করো, কম্পিউটারে ইনফরমেশন ইনপুট করো, এটা আমার ভাল লাগে না। তখন আমি কি করলাম, 2 বছর চাকরি করে আমি মাস্টার্সে ভর্তি হইলাম এইচআরের উপরে। এবং প্রথম দিন থেকে আমার ক্লাসে যারা ছিল সবাই জব করে, সবাই এইচআরে কাজ করে, সবগুলো জ্বালাই ফেলছি। ভাই কি করেন, এইচআরের কাম কি? সকালবেলা আমি তো বুঝি যে এই আমার ফাইন্যান্সে আমি সকালে গেলে আমার কিছু বিল আসে, সেইগুলি আমি চেক করি, কিছু এই লেজার এন্ট্রি দিতে হয়, সেইগুলি দেই, আমি তো এইটা বুঝি। কিন্তু এইচআরে তো আপনি প্রতিদিন লোক নিয়োগ দেন না। এইচআর কি প্রতিদিন লোক নিয়োগ দেয়? তাহলে আপনি প্রতিদিন সকালে যেয়ে করেনটা কি? আপনার কাম কি? বসে থাকেন, কখন একটা এমপ্লয়ি একটা নিয়ে আসবে তখন করবেন? আপনি মাসের শেষে একদিন, তখন তো অতটা বুঝি না আর কি, আমি চিন্তা করতাম আচ্ছা মাসে একদিন বেতন দেয়, আর কেউ চলে গেলে তখন ওই একজনকে নিয়োগ দেয়। এই দুইটা কাম ছাড়ার বাকি কাম কি? আর সারাদিন কি করে এইচআরের লোক? শুধু প্রশ্ন করতাম। তো বলতো যে আগের, মানে আমি একটু ছোট ছিলাম তখন, ওনার সিনিয়র ছিল, বলতো অনেকেই শেয়ার করতো যে আমরা এই 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 কাজ করি। অনেক সময় আমাদের কালকের কি কি কাজ এটা প্ল্যান্ড থাকে, অনেক সময় প্ল্যান্ড থাকে না, অথবা হাফ বেলা আমি জানি যে সকালে আমার 2টা মিটিং আছে, লাঞ্চের পরে আমি ফ্রি, আমি তখন যে কোনো ইস্যু বা যে কোনো কিছু আমি করি, আমি আমার টিমের সাথে মিটিং করি বা অন্যান্য কিছু এভাবে করি। তো এরকম আপনি যেই কাজটাই শিখতে চাচ্ছেন না কেন, ওইটা করে এরকম একজনের সাথে আপনার পরিচয় থাকতে হবে এবং তার কাছ থেকে জানতে হবে যে এই ডিপার্টমেন্টে কাজ কি এবং এই ডিপার্টমেন্টে ভালো করতে গেলে আপনাকে কোন কোন বিষয়গুলি জানতে হবে। এবং এই যে জানা, আপনিও জানলেন আর একজনও জানলো, কিন্তু আপনি কিভাবে বাকিদের থেকে আলাদা হবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন আমি আসতেছি যে আপনি কিভাবে, হাউ ইউ উইল উইন অ্যান ইন্টারভিউ, আমি ক্যারিয়ারে কিভাবে ভালো করবেন এটা আপনাদেরটা একটু পরে আসতেছি। আমি আসতেছি হচ্ছে যারা চাকরিতে জয়েন করবেন বা ইন্টারভিউ দিবেন বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি কিভাবে একটা চাকরি ম্যানেজ করবেন। সো প্রথমে আমাদের কি লাগবে? কি লাগবে আপনার? হ্যাঁ, সিভি তো লাগবে। সিভিতে কি লিখবেন, কি থাকবে এখানে? আপনার এই যে একটা, আপনি যেই চাকরিটা করবেন ওইটা যে আপনি জানেন, এই জন্য একটা সার্টিফিকেট লাগবে যেটা আপনি করতেছেন। সবাই তো গ্রাজুয়েশন করছে, সবাই তো মেট্রিক পাস করছে, সবাই তো ইন্টার পাস করছে, তাই না? কিন্তু আপনি একটা বিশেষ দক্ষতায় আপনি ট্রেনিং নিয়েছেন, কোনো একটা বিশেষ বিষয়ে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, আপনার একটা সার্টিফিকেট নিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই শুধু সার্টিফিকেট এবং তাত্ত্বিক ওই যে নলেজ যেটা আমি জানি, এইটা দিয়ে খুব একটা সুবিধা করা যাবে না। লাগবে কি? কাজটা করা শিখতে হবে। সো আপনাকে ওই বিষয়টার, ধরেন আপনি যদি কোয়ালিটি কন্ট্রোলে হয়ে থাকেন কিউসিতে, তাহলে এই পুরো কিউসি টিমটা কিভাবে কাজ করে, এটার কাজ কি, কোত্থেকে শুরু হয় কাজটা, কিউসি কোন লেভেল থেকে কিউসির কাছে আসে এবং কিউসি কি কি দেখে এবং সেটা শেষ হয় কোথায়, এই পুরো প্রসেসটা আপনাকে জানতে হবে। এবং একজনের কাছ থেকে যদি সম্ভব হয়, এটাকে বলে জব শ্যাডোয়িং। কি বলে? জব শ্যাডোয়িং। যদি সম্ভব হয় তাহলে বিনা পয়সায় হইলেও 2-4 দিন যদি আপনাকে কোনো কোম্পানি অ্যালাউ করে, তাহলে সেইখানে যে কারোর সাথে থেকে এই কাজটা নিজের হাতে করতে হবে। নিজের হাতে যতক্ষণ না পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কনফিডেন্স আসবে না।
তাহলে কি গেল? দুইটা গেল। এক হচ্ছে সার্টিফিকেট, দুই হচ্ছে দক্ষতা, স্কিল। এবং এই দুইটা জিনিস সুন্দর করে সিভিতে লিখতে হবে। এরপর লাগবে হচ্ছে ইন্টারভিউর প্রিপারেশন। সো ইন্টারভিউতে আপনি যেই কাজটা জানেন এই কাজটা সুন্দরভাবে উপস্থাপন করতে জানতে হবে। এবং এই সুন্দরভাবে উপস্থাপনটা কিভাবে করতে পারবেন? যখন আপনি এটা আগে বাসায় প্র্যাকটিস করবেন। যেমন একদম কমন একটা প্রশ্ন যেটা সব সময় সবাই করে, যে আপনার নিজের সম্পর্কে কিছু বলেন, করে না? এটা তো কমন প্রথম প্রশ্ন, নিজের সম্পর্কে কিছু বলেন। কিন্তু আপনাকে ওইখানে যে বানায় বানায় খুঁজে খুঁজে বাইর করতে হয়, আমি যেমন কে, নাম, ও হ্যাঁ আমার নাম তো অমুক, আচ্ছা আমার বাবার নাম কি, মায়ের নাম কি, এইগুলি আসলে ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ না। বিষয়গুলি এগুলি গুরুত্ব বহন করে না। আপনি আপনার নাম বলবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা বলবেন, এরপর আপনি এই যে ট্রেনিং নিয়েছেন এই বিষয়ে এবং এই বিষয়ে যে আপনি পারদর্শী, আপনি যে এই বিষয়টা জানেন সেটা সুন্দরভাবে ওনাকে উপস্থাপন করতে হবে। এরপর যখন চাকরিতে ঢুকে যাবেন তখন নিষ্ঠার সাথে কাজটা যখন করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনি আপনার ক্যারিয়ারটাতে গ্রো করছেন, ভালো করছেন। সো যারা এখনো চাকরি পান নাই, কোনো প্রশ্ন? আপনাদের কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে তাহলে যারা চাকরি করছেন তাদের কাছে আসি আবার। সো এই যে প্রথমে যে বলছিলাম, হোয়াট গট ইউ হিয়ার ওন্ট টেক ইউ দেয়ার। সো আপনি জবে অলরেডি ঢুকে গেছেন। আপনি যদি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে থাকেন, আপনি কাজ করবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের, কিন্তু চিন্তা করতে হবে ম্যানেজারের। আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে কাজ করবেন কিন্তু আপনার দৃষ্টি থাকবে ম্যানেজার কি করে। ম্যানেজার বকা দেয়, ওইটা আবার শিখেন না। ম্যানেজার তার রেসপন্সিবিলিটিটা কি, তার দায়িত্বটা কি, তাকে কি কি ডেলিভারি দিতে হয়, সে কিভাবে চিন্তা করে কাজের ক্ষেত্রে, সে কিভাবে ডেডলাইন মিট করে, সে কিভাবে প্রোডাকশন প্ল্যানিং করে, বা যেই ডিপার্টমেন্টেরই হোক ওইটা তো একটা কিছু ছক, এসওপি কিছু একটা আছে। তো উনি ওইটা কিভাবে মেনটেন করে আপনি চিন্তা করবেন ওইভাবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার থাকা অবস্থায় আপনি মেন্টালি ম্যানেজার হয়ে যেতে হবে। এবং দ্যাটস সো পাওয়ারফুল যে এটাকে ধরেন এখন ওই অনেক নতুন নতুন বিদ্যা বের হয়েছে, তো এটাকে অনেকে বলে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে আপনি যেটা চিন্তা করবেন আপনি ওইটা হয়ে যাবেন। বুদ্ধার নাম শুনছেন না? বুদ্ধ, গৌতম বুদ্ধ, ওনার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে যে ইয়োর মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। মানে হচ্ছে যে আমার মনই হচ্ছে সব, আমি যা চিন্তা করি আমি সেটাই হয়ে যাই। সো এই জন্য মানুষ বলে যে বড় স্বপ্ন দেখো। ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে হইলেও আমাদের বলে, কি বলে, ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে কোটি টাকার স্বপ্ন দেখতে হয়, তাহলে সে লাখ টাকায় যেয়ে ঠেকে। সো হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। সো আপনি যখন ক্যারিয়ারের এক্সিকিউটিভ থাকবেন আপনি চিন্তা করবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মতো কাজ করবেন, যেটা সুন্দরভাবে নিষ্ঠার সাথে কাজ করবেন। চিন্তা করবেন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আই এম রেডি ফর দ্য নেক্সট রোল। আমি আপনাকে একটা আমার জীবন থেকে উদাহরণ দেই। আমি তখন একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইচআর। আমাদের সময়ের ব্যাপারে একটু আমাকে এই করে না আর কি। 10-15 মিনিট, ওকে। সো আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর। আমার বস হচ্ছেন উনি হেড অফ এইচআর।
তো কোনো একটা কারণে মাঝখানে কোনো ম্যানেজার, এজিএম এরকম কিছু নাই। আমার বসের পরেই হচ্ছে আমি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর একজন। আমি অর্ধেক দেখি ফাংশন, উনি অর্ধেক দেখে। অনেক স্বনামধন্য একটা কোম্পানি বাংলাদেশের, নাম বলছি না সঙ্গত কারণেই। সো দেখা গেল আমার যে বস উনি একটু আরামপ্রিয় ছিলেন। আরামপ্রিয় ছিলেন মানে হচ্ছে, আপনারা আবার কিছু মনে করেন না, এটা শিখার উদ্দেশ্যে বলতেছি আর কি। মানে উনি চাইতেন যে উনি একটু ওনার মতো করে ঘুরে বেড়াবেন, একটু ফ্রি থাকবেন, রিল্যাক্স থাকবেন, হ্যাঁ, আর কাজগুলি আমরা করে দিব। তা আমার সাথে যেই কলিগ ছিলেন উনি এটা খুব অপছন্দ করতেন। উনি এটা করতেন না, হেল্প করতেন না। আমি করতাম, কারণ আমার শেখার আগ্রহ অনেক। আমি ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকা অবস্থায় আমি চিন্তা করছি যে হেড অফ এইচআর কীভাবে কাজ করে। তো আমি ওনার অনেক প্রেজেন্টেশন, অনেক প্ল্যানিং, অনেক কিছু আমি করে দিতাম। তো আমার আকাঙ্ক্ষা ছিল যে উনি এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, ওনার কাজগুলি আমি করে দিচ্ছি। তো প্রথম দিকে উনি অ্যাপ্রিসিয়েট করতেন। কয়েকদিন পরে দেখলাম যে ওই প্রেজেন্টেশনে উনি আমার নাম, আমি করে দিচ্ছি কিন্তু আমার নাম আর দিচ্ছেন না। উনি বলে যে, রিজভী, এই তোমার প্রেজেন্টেশন তো অনেক হাই লেভেলের হয়, তো এই প্রেজেন্টেশন আসলে আমি যখন ম্যানেজমেন্টকে দেখাই তখন, যেহেতু তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে টপ ম্যানেজমেন্ট না এইগুলি অ্যাকসেপ্ট করতে পারে না, তো তোমার নামটা না দিয়ে তুমি আমার নামটা দিয়ে দিও। আমার তো ভীষণ মন খারাপ হলো। আরে কষ্ট করতেছি আমি, টপ ম্যানেজমেন্ট একটু জানবে না যে আমি এটা করতেছি? না হলে তার সুদৃষ্টি আমি কিভাবে পাবো? উনি আমার কাজ ওনার নামে চালাই দিতে বলতেছে। আমার ভীষণ মন খারাপ হইলো। তো আমি এই যে বললাম লাইফে একজন মেন্টর লাগে, সো এই মেন্টরের সাথে কথা বললাম যে আমি কি করব, আমার তো চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করতেছে। ওনাকে এত হেল্প আমি করি, আমার আর এক কলিগ করে না, এরপরে ক্রেডিটটাও উনি নিয়ে যাচ্ছেন, ক্রেডিটটাও আমার নামটাও রাখতে দিচ্ছেন না, তাহলে তো এখানে কাজ করে আসলে আমার ক্যারিয়ার ডেভেলপ করবে না। তো উনি আমাকে একটা গল্প শোনালেন। গল্পটা কি? এই ইন্ডিয়াতে একটা সময় ছিল না যখন এই যে আপনাদের ফেসবুক আর এইগুলি ছিল না, তখন পেন ফ্রেন্ড একটা কনসেপ্ট ছিল, পত্র বন্ধু। হ্যাঁ, যখন এরকম ওই যে কবুতর দিয়ে পাঠাইতো, দেখছেন না সিনেমায়? তো কবুতরের পরে যেটা হইলো ডাকে পাঠাইতো আর কি। হ্যাঁ, বন্ধু হইতো দেশ বিদেশে, তো বান্ধবীরে এরকম বন্ধু বান্ধবীরে এরকম চিঠি পাঠাইতো। তো ইন্ডিয়ান এক ভদ্রলোক, ওনার এক ফ্রেন্ড ছিল ইংল্যান্ডের একটা মেয়ে, তো তারা এরকম চিঠি চালাচালি করত। তো ইন্ডিয়ান ভদ্রলোক একটা চিঠি লিখলে ওই মেয়েটা ইউকে থেকে 2টা চিঠি পাঠাইতো। 2টা চিঠি কেন? একটা হচ্ছে এই যে সে চিঠি দিল, এই চিঠির জবাব সে দিত। আর একটা হচ্ছে ও যে ইংরেজিতে চিঠি লিখতো, এই ইংরেজিতে এত ভুল থাকতো, এইটা আবার ও কাইটা কারেক্ট করে পাঠাইতো। সো ইউকের উনি 2টা চিঠি পাঠাইতো, এবং সে যেহেতু ইংলিশ, সে খুব মজা পাইতো এই ইংরেজিতে ভুল করতেছে, সেন্টেন্স ঠিক মতো হচ্ছে না, ওয়ার্ডের স্পেলিং মিস্টেক হচ্ছে। তো এরকম করতে করতে একসময় তাদের এই বন্ধুত্ব প্রণয়ে রূপান্তরিত হইল, এবং ইউকে থেকে মেয়েটা চলে আসলো ইন্ডিয়াতে তাকে বিয়ে করার জন্য। এবং বিয়ে করতে এসে তাদের যখন বিয়ে হলো, তখন সে জানতে পারলো এই যে ইন্ডিয়ান যে ভদ্রলোক, এই ভদ্রলোক আসলে এটাকে বলে ডিলিট, মানে ডক্টর অফ ইংলিশ লিটারেচার। তার ইংরেজি বই ভারতবর্ষে পড়ায় এবং তার অনেক ইংরেজি উপন্যাস, হি ইজ এ রাইটার অন ইংলিশ। তো ভদ্রমহিলা তো আশ্চর্য হয়ে গেছে যে তুমি এই ইংরেজির উপরে ডক্টরেট করে তোমার ইংরেজি কি কেন এত ভুল হইতো?
তখন সে বলল যে দেখো, এই যে আমি তোমাকে চিঠিটা লিখতাম, তুমি জবাব যতটুকু দিতা তার থেকে আমি দেখছি তুমি আমার এই ভুলগুলি কারেক্ট করতে বেশি মজা পাইতা। তো আজকে যে তুমি আসছো, এটা এই ভুলের কারণেই আসছো। তো ভুল থেকেই যদি ভালো কিছু হয়, তো ও ইন্টেনশনালি এই ভুলগুলি করতো। তো আলটিমেটলি কি হলো, সে তাকে পেয়ে গেছে, ভুল করে পেয়ে গেছে। তো উনি যখন আমাকে বলল যে তুমি তাকে ক্রেডিট দিয়ে দাও, কোনো অসুবিধা নাই, ম্যানেজমেন্ট এত বোকা না, তারা বোঝে যে উনি আগে কি দিছে আর তুমি নতুন করে এগুলি কোত্থেকে আসলো। সো ক্যারিয়ারে সবসময় চেষ্টা করবেন কলিগকে হেল্প করার। তার কাজটা যদি বলে যে ভাই আমাকে এই কাজটা করে দেন, করে দেওয়ার চেষ্টা করবেন। তাতে যেটা হবে, এক হচ্ছে আপনার টিম বন্ডিংটা হবে, দ্বিতীয় হচ্ছে আপনি আরেকটা কাজ শিখে যাবেন, আপনি পরবর্তীতে বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হবেন, অজান্তেই প্রস্তুত হবেন। সো অলওয়েজ ট্রাই টু হেল্প ইচ আদার ইন দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট। আপনি যেখানে কাজ করছেন ওইখানে সবসময় একে অপরকে হেল্প করার চেষ্টা করবেন। আমি শেষে একটা গল্প বলে শেষ করব। আমি জানি আপনারা সবাই টায়ার্ড, আজকে আসলে ইটস নট দ্য রাইট টাইম টু টক। জনি নামে এক ভদ্রলোক ছিলেন আমেরিকাতে। আপনারা কখনো স্বপ্নে গেছেন? স্বপ্নের সুপার শপ আছে যে, স্বপ্ন আগরা মিনা বাজার। সো এইখানে বাজার করার পরে যখন আপনি যে চেক আউট করতে যান, টাকা দিতে যান, তখন একজন স্ক্যান করে টাকা নেয় না, এবং আপনার পণ্যগুলি উনি ব্যাগে করে দিয়ে দেয়। বিদেশে যেটা করে, অনেক পণ্য থাকে, তো এই পণ্যগুলি ব্যাগে দিয়ে দেওয়ার জন্য একটা আলাদা লোক রাখে, যার নাম হচ্ছে ব্যাগার। ব্যাগার মানে হচ্ছে যিনি ব্যাগে পণ্য ঢুকিয়ে দেয়। তো বারবারা নামে একজন ট্রেনার আমার মতো, উনি কাস্টমার সার্ভিস ট্রেনিং করায়। উনি ওই রিটেল কোম্পানিতে ওনাকে হায়ার করলো কাস্টমার সার্ভিস ট্রেনিং দেওয়ার জন্য, এবং ওইখানে কাস্টমার সার্ভিস ট্রেনিং দিতে যেয়ে সে দেখলো যে এই জনি ছেলেটা, সে হচ্ছে ডিসেবলড, অটিস্টিক। সো যেহেতু এখানে তেমন কোনো কাজ নাই, শুধু জাস্ট দেওয়া, এই জন্য কোম্পানি, আর বিদেশে এরকম হয়, পার্সন উইথ ডিসএবিলিটিস যারা আছে এদেরকেও নিয়োগ দেয় ইকুয়াল অপরচুনিটি বা ডাইভার্সিটির কারণে। সো যখন ট্রেনিং দিচ্ছিল বারবারা, তো সে সবাইকে বলল যে দেখো, তোমরা যেইখানেই কাজ করছো, আমাদের যেমন এই যে সবার বৃদ্ধাঙ্গুলির ছাপ আলাদা, তো তোমার কাজেও তুমি তোমার একটা ফুটপ্রিন্ট রাখতে পারো। হ্যাঁ, সো তোমার ফুটপ্রিন্ট কিভাবে রাখতে পারো, সেটা হচ্ছে তুমি তোমার হার্টটাকে দিয়ে যদি কাজটাকে ভালোবাসো, তাহলে দেখবা যে তুমি যত সুন্দরভাবে কাজটা করতেছো, এইটা আর অন্য কেউ করতে পারতেছে না। সো সবাইকে সে বলল যে তুমি যখন সার্ভিস দিবা, তুমি চেষ্টা করবা এমন ইউনিক কিছু একটা করার, যেটার দ্বারা মানুষ এসে তোমাকে খুঁজে বা ফিল করে যে তুমি একটু ডিফারেন্ট। এখন জনি আসছে, জনি এসে বলতেছে এমনি তো হচ্ছে অটিস্টিক, তার উপরে ও বলে যে আমি কি করতে পারি, আমি তো শুধু প্রোডাক্ট দিয়ে হাতে ধরাই দেই, আমি ইউনিক কি করব এখানে। তো বারবার বললো যে থিঙ্ক, সবারই কিছু না কিছু করার আছে। তো জনি বাসায় গেছে, বাসায় যেয়ে ও চিন্তা করতেছে কি করবে। হঠাৎ করে মনে পড়লো এই যে বিভিন্ন মনীষীদের উক্তি আছে না, বিভিন্ন মনীষীদের উক্তি, আমি যেমন বললাম এই যে গৌতম বুদ্ধর একটা কথা, যে হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। সো ওই রকম মনীষীদের কথা ওর ভাল লাগতো, মনীষীদের উক্তি পড়তে পছন্দ করত। তো হঠাৎ মনে হলো, আচ্ছা আমি তো ব্যাগে জিনিসপত্র দেই, তো আমি তো এরকম প্রতিদিন একটা উক্তি, আমার পছন্দের একটা উক্তি আমি সাথে দিয়ে দিতে পারি। ও কি করলো, ওর বাবারে বলল যে বাবা, তুমি আমার এই পছন্দের উক্তিগুলি একটু কম্পিউটারে প্রিন্ট করে আমাকে একটু কাইটা দাও।
তোর বাবা ওইরকম মনীষীদের উক্তি কেটে প্রিন্ট করে কেটে ওরে দিছে। ও পরের দিন সকালে যেয়ে ওই যে ব্যাগের প্রত্যেকটা ব্যাগে একটা করে উক্তি দিয়ে দিত। তো মানুষ যখন বাসায় যেত ব্যাগ খুলতো তখন দেখতো যে ইন্সপায়ারিং একটা কোট, এটা তাদের ভাল লাগতো, প্রতিদিন একটা ইন্সপায়ারিং মেসেজ সে পাচ্ছে। তো কয়েকদিন পরে দেখা গেল যে ওই আউটলেটটাতে স্টোরটাতে 4-5টা এরকম কাউন্টার, কিন্তু ওর কাউন্টারে ভিড় বেশি, তারপরে সবাই ওর কাউন্টারে দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে? কারণ ওই যে একটা উক্তি পাওয়া যাবে, সবাই উদ্গ্রীব থাকে যে আজকে জনি কি উক্তিটা দিবে। তো ম্যানেজার আসতো, আয়সা বলতো যে যে স্যার ওই পাশে তো খালি, আপনারা ওই পাশে যান। ম্যানেজার যেটা করে এক জায়গায় ভিড় লেগে গেলে ওই পাশে যান, বলছে না না ইটস ওকে, আমাদের সময় যাক, বাট উই ওয়ান্ট জনিস কোট অফ দ্য ডে, আজকের দিনে ওর কোটটা কি। তো এইটা এমনভাবে ওই টাউনে ছড়াইলো যে বারবারার কানে চলে গেল যে বারবারা ওর ম্যানেজার ফোন দিছে, এরকম একটা ঘটনা ঘটছে যে ওই জনি ও এরকম একটা কোড দেওয়ার কারণে ওর সিরিয়ালে অনেক লোক হচ্ছে, এখন বাকি কোথাও কেউ যাচ্ছে না। তখন বারবারা আসছে, আয়শা একজনকে, এক ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা দাঁড়ায় আছে, ওনারা জিজ্ঞেস করছে যে আপনি এখানে দাঁড়ায় আছেন কেন, আপনি তো অন্য জায়গায়ও যেতে পারেন। তখন উনি বলল যে দেখো আমি আগে সপ্তাহে একবার বাজার করতাম, বারবার আসতাম না, আমার বয়স হয়েছে, এখন আমি 2-3 বার আসি, এদিক দিয়ে যাওয়া ধরলেই কিছু না কিছু কিনতে আসি, জাস্ট টু সি যে আজকে জনির থট অফ দ্য ডেটা কি। এবং ওই বছর দেখা গেল যে ওই পুরো কোম্পানির সারা ইউএসএর ভিতরে ওই স্টোরের প্রফিটেবিলিটি এবং ওই স্টোরের সেল সবচেয়ে হাইয়েস্ট হয় আর কি। তো এই যে যে জনি একজন অটিস্টিক ছেলে, সে এবং তার কাজ কি, ব্যাগের ভিতরে দেওয়া, এই প্রোডাক্ট দিয়ে দেওয়া। সে যদি চিন্তা করে ছোট্ট একটা এইটুকু ইনিশিয়েটিভ নিয়ে একটা কোম্পানির প্রফিটেবিলিটি এত বাড়াই ফেলতে পারে, এখানে আমরা কি অটিস্টিক কেউ আছি? So my question to you then, ladies and gentlemen, if that Johnny, an autistic boy, can make that difference in a company, can't you? Say yes. জনিও তো এর থেকে জোরে হইতো, বলেন yes. Yes. Yes we can. Okay, thank you so much. Thank you for listening to me.